শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানালেন একঘরে করে তার কণ্ঠরোধ করা হয়েছে। তিনি অপমানিত, নির্বাচনের পর পদত্যাগ করবেন। সিইসি তফসিল ঘোষণা করে জানালেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ প্রশ্নে গণভোট 12 ফেব্রুয়ারি। 32 ঘন্টা পর গভীর নলকূপের গর্ত থেকে জীবিত উদ্ধার হল শিশু সাজিদ। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অর্থনৈতিক বৈষম্য মধ্যম, সর্বাধিক বৈষম্য দক্ষিণ আফ্রিকায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, আমাদের ৭১ ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। একটি গোষ্ঠী ৭১-এর প্রজন্মকে নিকৃষ্টতম বলছে। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পদত্যাগের পরিকল্পনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেছেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করছেন। 11 ডিসেম্বর বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি এসব কথা বলেন। ঢাকায় নিজের বাসভবন বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সাক্ষাৎকার দেন তিনি। 2024 সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা শেখ হাসিনা নয়াদিল্লি পালিয়ে যেতে বাধ্য হলে রাষ্ট্রপতির পদের গুরুত্ব বাড়ে। কারণ অভ্যুত্থানের পর সংসদ ভেঙে দেওয়া হলে রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে বহাল থাকেন। রাষ্ট্রপতি জানিয়েছেন তাকে অন্তর্বর্তী সরকার একঘরে করে রেখেছে। গত 7 মাসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তাকে কোনো রকম সাক্ষাৎ দেননি। শাহাবুদ্দিন আরও জানান, তিনি শুধু সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য এখনও পদত্যাগ করেননি। সরকারি প্রতিষ্ঠান এবং দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোয় সব জায়গায় ভুল বার্তা যাচ্ছে বলেও মত তার। রাষ্ট্রপতি এই ব্যাপারে প্রধান উপদেষ্টাকে চিঠি লিখেও সুরাহা পাননি বলে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, তার কণ্ঠরোধ করা হয়েছে। শাহাবুদ্দিন জানিয়েছেন, তার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নিয়মিত যোগাযোগ আছে। তিনি দাবি করেন, কিছু ছাত্র আন্দোলনকারী দাবি তুললেও কোনো রাজনৈতিক দল তার পদত্যাগ চায়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী 12 ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওই দিন সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। 11 ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 29 ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের 11 জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে 12 থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে 21 জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে 22 জানুয়ারি। প্রচার শেষ হবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টায়। 12 ফেব্রুয়ারি সারা দেশে 300 সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে। এবারে নির্বাচনে মোট ভোটার 12,76,00,000-এর বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটাররাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত 3 লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। বাংলাদেশের 1% মানুষের কাছে রয়েছে দেশের মোট সম্পদের 24%, আর মোট জাতীয় আয়ের 16% রয়েছে তাদের হাতে। কোন দেশে বৈষম্যের মাত্রা কেমন তার উপর বৈশ্বিক প্রতিবেদন ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট 2026 বাংলাদেশ সম্পর্কে এমন তথ্য দিয়েছে। এতে দেখা যায় বাংলাদেশের মানুষের আয়ের চেয়ে সম্পদের বৈষম্য অনেক বেশি।
প্যারিস ভিত্তিক বৈশ্বিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব সম্প্রতি প্রতিবেদনটি প্রকাশ করেছে। সংস্থাটি বিভিন্ন দেশের জাতীয় উপাত্ত পর্যালোচনা এবং বিস্তৃত গবেষণার মাধ্যমে বৈষম্য পরিস্থিতি তুলে ধরেছে। এতে বলা হয়, বিশ্বে বৈষম্য অত্যন্ত উচ্চ পর্যায়ের। মাত্র 10% ধনী মানুষের কাছে মোট সম্পদের 75% রয়েছে। বৈশ্বিক আর্থিক ব্যবস্থা এর সবচেয়ে বড় কারণ। এ ব্যবস্থায় ধনীদের সম্পদ ক্রমাগত বাড়ছে। প্রতিবেদন অনুযায়ী বৈষম্যের বৈশ্বিক বিচারে বাংলাদেশের অবস্থান মাঝামাঝি। আয় ও সম্পদ উভয় বিবেচনায় দক্ষিণ আফ্রিকা বিশ্বের শীর্ষ বৈষম্যের দেশ। আয় বৈষম্যে দ্বিতীয় অবস্থানে কলম্বিয়া, সম্পদ বৈষম্যে দ্বিতীয় রাশিয়া। আয় বৈষম্যে বাংলাদেশের অবস্থান 25তম। ভারত ও পাকিস্তানে বৈষম্য বাংলাদেশের চেয়ে বেশি। ক্রয় ক্ষমতার সমতার ভিত্তিতে বিশ্বের 40টি দেশের বৈষম্যের চিত্র উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে বৈশ্বিক বৈষম্য পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি 40টি দেশের ওপর আলাদা পর্যালোচনা রয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে বৈষম্য মোটামুটি স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং গত এক দশকে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি। আয়ের বিবেচনায় দেশের শীর্ষ 10% আয়ের মানুষ মোট জাতীয় আয়ের প্রায় 41% উপার্জন করে, যেখানে নিচের 50% আয় মাত্র 19%। সম্পদের বণ্টনে বৈষম্য আরও বেশি। শীর্ষ 10% হাতেই মোট সম্পদের প্রায় 58%, আর শীর্ষ 1% হাতে রয়েছে 24%। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে ভোট গ্রহণের 2 দিন পর পর্যন্ত প্রতি উপজেলা বা থানায় কমপক্ষে 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই বিষয়ে জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মোবাইল কোড আইন 2009-এর আওতায় আসন্ন নির্বাচনে ভোটের আচরণবিধি কঠোরভাবে নিশ্চিত করতে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 1971 সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার বিজয়ের ক্ষণগণনায় আজ 11ই ডিসেম্বর। পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি ঢাকা বিমানবন্দর পরিদর্শন করে সেখানকার বিমান বিধ্বংসী কামানের অবস্থা সম্পর্কে অবহিত হন। নিয়াজি বলেন, কোনো ক্রমেই শত্রুকে কাছে ঘেঁষতে দেওয়া চলবে না। তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তানি তাদের ঐতিহ্যকে আরও উজ্জ্বল করবে। এদিন জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার জন্য জোর দাবি জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র রোনাল্ড জিগলার বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব মেনে নেওয়া ভারত পাকিস্তান উভয়ের জন্যই অত্যাবশ্যক। এদিকে মেজর জেনারেল রাও ফরমান আলী পূর্ব পাকিস্তানের গভর্নর ডক্টর আব্দুল মোতালেব মালিকের আত্মসমর্পণ প্রস্তাব জাতিসংঘ প্রতিনিধির কাছে পেশ করেন। সানডে টেলিগ্রাফ পত্রিকার এক রিপোর্টে উল্লেখ করা হয় যে মেজর জেনারেল রাও ফরমান আলী গভর্নরের পক্ষে 5টি শর্তে আত্মসমর্পণের কথা জানান। শর্তগুলো হচ্ছে: 1. পাকিস্তানি বাহিনী ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে। 2. বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে তারা কোনো লিখিত চুক্তি করবে না। 3. পশ্চিম পাকিস্তানের 1 লাখ নাগরিককে পশ্চিম পাকিস্তানে ফেরত যেতে দিতে হবে। 4. পাকিস্তানি সৈন্যদেরও পশ্চিম পাকিস্তানে যেতে দিতে হবে। 5. 70-এর নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। কিন্তু ইয়াহিয়া খান এই প্রস্তাব নাকচ করে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি পাকিস্তানকে যুদ্ধ সহায়তা দেওয়ার দাবি জানালেন। অবশ্য প্রেসিডেন্ট নিক্সন এ বিষয়ে নিশ্চুপ ছিলেন। জেনারেল রাও ফরমান আলীর নির্দেশে পরিকল্পিত বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায়িত্বপ্রাপ্ত আলবদর বাহিনীর চিফ এক্সিকিউটর আশরাফুজ্জামান খান এবং অপারেশন ইনচার্জ
চৌধুরী মঈনুদ্দিনের নির্দেশে 11 ডিসেম্বর ভোর 3টা থেকে 3:30টার মধ্যে 7-8 জন সশস্ত্র আলবদর সদস্য সাংবাদিক সালাউদ্দিন হোসেনকে চামেলিবাগের বাড়ি থেকে ভোর 4টা 4:30টার দিকে পিপিআই এর প্রধান প্রতিবেদক ও কলম্বিয়া ব্রডকাস্টিং সার্ভিসের স্টাফ রিপোর্টার সৈয়দ নাজমুল হকের পুরনো পল্টনের বাসা থেকে ভোর 6টা থেকে 6:30টার মধ্যে দৈনিক পূর্বদেশের প্রধান প্রতিবেদক ANM গোলাম মোস্তফাকে তার গোপীবাগের বাসা থেকে অপহরণ করে ইপিআরটিসির একটি মিনিবাস যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। প্রেস ক্লাবের ঠিক উল্টো পাশে ইউনাইটেড স্টেটস ইনফরমেশন সার্ভিসের অফিস বোমা মেরে উড়িয়ে দেয় গেরিলা আবু ফজল মোহাম্মদ মানু, ফুলু, জিয়াউদ্দিন এবং মোবাশ্বের হোসেন। পাকবাহিনীর সাথে তুমুল লড়াই শেষে এদিন হিলি শত্রুমুক্ত হয়। সন্ধ্যায় মিত্রবাহিনী বগুড়া রংপুর মহাসড়কের মধ্যবর্তী গোবিন্দগঞ্জে শক্তিশালী পাকঘাটির ওপর সাঁড়াশি আক্রমণ চালায়। সারা রাত যুদ্ধের পর পাকবাহিনী ভোরের দিকে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। প্রচণ্ড যুদ্ধের পর 11 ডিসেম্বর সকালে টাঙ্গাইল সার্কিট হাউসে কাদের সিদ্দিকীর কাছে আত্মসমর্পণ করে পাকবাহিনী। সম্পূর্ণভাবে মুক্ত হয় টাঙ্গাইল। এদিন সীতাকুণ্ড শত্রুমুক্ত হয়। ভারতীয় 19 পাঞ্জাব রেজিমেন্টের 2টি কোম্পানি হেলিকপ্টার যোগে নদীর অপর পারে অর্থাৎ ভৈরব প্রান্তে অবতরণ করে। ভৈরব অবরোধ অবস্থায় থাকে। জাতিসংঘের অনুরোধে বিদেশি নাগরিকদের ঢাকা ত্যাগের ব্যবস্থা করার জন্য বিমানবন্দর মেরামতের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে মিত্রবাহিনী তাদের বিমান হামলা সকালে সাময়িকভাবে স্থগিত রাখে। সন্ধ্যায় মেজর জেনারেল রাও ফরমান আলী যুদ্ধবিরতি ও পাকিস্তানিদের ঢাকা থেকে অপসারণের ব্যবস্থা করার জরুরি আবেদন জানান। ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র সাংবাদিকদের জানান, যদিও পূর্বাঞ্চলের যুদ্ধাবস্থা খুব ভালো নয়, তারপরও আমাদের আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। এদিকে ঢাকায় বিকাল 3টা থেকে অনির্দিষ্টকালের জন্য সন্ধ্যা আইন জারি করা হয়। অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগের পর শূন্য হওয়া 3টি মন্ত্রণালয়ে বর্তমান 3 উপদেষ্টাকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে উপদেষ্টা পরিষদের দপ্তর পুনর্বন্টন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন অধ্যাপক আসিফ নজরুল। আর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান খান। তিনি এতদিন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন তিনি 3টি মন্ত্রণালয় সামলাবেন। এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি এতদিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন। এখন তিনিও 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে বেছে নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে। উত্তাল সে সময় ওই ভাইকেই নিহত দেখিয়ে করেন মামলা। তবে শেষ রক্ষা হয়নি, ওই মামলাকারী এখন নিজেই ফেঁসে যাচ্ছেন। হত্যাকাণ্ডের এই মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 42 জন। পুলিশ তদন্তে নেমে দেখতে পেয়েছে আন্দোলনের মধ্যে 3রা আগস্ট যাকে হত্যার অভিযোগে মামলা করা হয়েছিল সেই ব্যক্তি দুলাল ওরফে সেলিম, মূল নাম সোলাইমান সেলিম, জীবিত রয়েছেন। এই মামলার বাদী সেলিমের ভাই মোস্তফা কামাল ওরফে মোস্ত ডাকাতের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় 211 ধারায় অভিযোগ দায়েরের অনুমতি চেয়েছেন তদন্ত কর্মকর্তা। ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের ওয়ারি বিভাগের SI ইনামুল ইসলাম। প্রথমে মামলার আবেদনে 41 জনকে আসামি করা হয়েছিল। পরে তদন্তের শুরুতে পুলিশ আরও একজনকে মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখায়। মোট 42 আসামির মধ্যে 2 জনকে গ্রেপ্তার দেখায় পুলিশ। মামলার পরবর্তী তদন্তে গোয়েন্দা পুলিশ জানতে পারে সেলিম নিহত হননি। এলাকায় ডাকাত হিসেবে পরিচিত এবং হত্যা ডাকাতি মামলা মাথায় নিয়ে পলাতক তার ভাই মোস্তফা কামাল পারিবারিক বিরোধের জেরে সেলিমকে ফাঁসাতে মামলাটি করেছেন। 3 ভাইয়ের বিরুদ্ধে তার জমি দখল করার চক্রান্ত সাজানোর অভিযোগ করে সোলাইমান সেলিম বলেন, আমার কোনো ছেলে সন্তান নেই, আমাকে মেরে জমি দখল করতে চায়, এজন্য আমি খুন হয়েছি উল্লেখ করে মামলা করে। পরে যেন খুনের কাজটা করা সহজ হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। ওরা ৭১-এর প্রজন্মকে নিকৃষ্টতম বলছে। এই অধ্যত্ত সাহস ওরা কিভাবে দেখায়? ৭১ হলো আমাদের অস্তিত্ব, এ কথা ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। ১১ ডিসেম্বর সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ করার পরিকল্পনার শীর্ষ কর্মসূচির ৫ম দিনের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে বিএনপি। এবারে নির্বাচন আওয়ামী আমলের নির্বাচন নয়, এবার ভোট হবে নিরপেক্ষ। এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ যেন থামছেই না। গত এক মাসেই দেশে নতুন করে আরও ২,৭৩৮ জন রোহিঙ্গা এসেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। ১১ ডিসেম্বর সংস্থাটির প্রকাশিত মাসিক প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত এক বছরে বাংলাদেশে নতুন নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ১,৩৯,৩৭৮ জনে। গত অক্টোবর পর্যন্ত ১১ মাসে এই সংখ্যা ছিল ১,৩৬,৬৪০। সেপ্টেম্বরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ছিল ১,৩৩,৬৫১ জন। অর্থাৎ নভেম্বর পর্যন্ত ৩ মাসে ধারাবাহিকভাবে আগমন বেড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে কক্সবাজার ও ভাসানচরের বিভিন্ন ক্যাম্পে ১১,৭৩,১৭১ জন রোহিঙ্গাকে চিহ্নিত করা গেছে। UNHCR জানায়, ২০১৭ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত ৯,৯৪,৯৩৭ জন রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের আগ্রহী বিশ্বজুড়ে ধনী ব্যক্তিদের জন্য নতুন এক ভিসা কর্মসূচি চালু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ট্রাম্প গোল্ড ভিসা নামের এই বিশেষ ভিসার ঘোষণা প্রথমে মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেন ট্রাম্প। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপেও বিষয়টি নিশ্চিত করেন তিনি। ট্রুথ সোশ্যালে প্রকাশিত সেই পোস্টে ট্রাম্প লিখেছেন, যোগ্য ও যাচাইকৃত আগ্রহী ব্যক্তিদের জন্য দারুণ খবর, ট্রাম্প গোল্ড ভিসা এখন চালু। মার্কিন নাগরিকত্ব অর্জনের সরাসরি পথ হিসেবে কাজ করবে এই ভিসা। আমাদের মহান মার্কিন কোম্পানিগুলো তাদের মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানান, এই ভিসার জন্য আবেদন করতে হলে আগ্রহী ব্যক্তিদের trumpcard.gov ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। সেখানে পাওয়া আবেদন ফর্ম পূরণ করে জমা দেওয়ার সময় দিতে হবে $15,000। আবেদন যাচাই শেষে আবেদনকারীকে জানানো হবে পরবর্তী ধাপের কথা। আর সেই ধাপে ভিসার জন্য চাঁদা বা উপহার হিসেবে দিতে হবে আরও $10 লাখ। ওয়েবসাইটটিতে অর্থকে সরাসরি গিফট হিসেবে উল্লেখ করা হয়েছে। নভেম্বরের শেষ দিকে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডকে চরম বিপর্যয়ের মুখে ফেলা প্রাণঘাতী ঝড়গুলো সমুদ্রের উচ্চ তাপমাত্রায় সুপারচার্জড বা বেশি শক্তিধর হয়ে উঠেছিল। পরিস্থিতি আরও খারাপ হয়েছে দ্রুত বন উজাড়ের কারণে। বৃহস্পতিবার প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মালাক্কা প্রণালীতে তৈরি হওয়া ঘূর্ণিঝড় সেনিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে, কেড়ে নিয়েছে প্রায় ১,২০০ জনের প্রাণ। এর মধ্যে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপেই ৯৩৯ জনের মৃত্যু হয়েছে, যেখানে ক্ষয়ক্ষতি পূরণে অন্তত $৩০০ কোটি সহায়তা দরকার পড়বে। শ্রীলঙ্কায় সাইক্লোন দিতওয়ার কারণে সৃষ্ট বন্যা, ভূমিধসে মৃত্যু ৬০০ ছাড়িয়ে গেছে। সেখানেও আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় $৭০০ কোটি হবে বলে অনুমান করা হচ্ছে। ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের সঙ্গে যুক্ত গবেষকদের একটি দল বলছে, সবচেয়ে বেশি বৃষ্টি যে 5 দিন হয়েছিল, তখন উত্তর ভারত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ১৯৯১ থেকে ২০২০ সাল পর্যন্ত তাপমাত্রার গড়ের চেয়ে 0.2 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যা ঝড়গুলোর শক্তি বাড়াতে ভূমিকা রেখেছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। সুদ হার কমিয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ ফেড। উত্তেজনাপূর্ণ দ্বিধা বিভক্ত দুদিনের বৈঠকের পর গতকাল 25 বেসিস পয়েন্ট সুদ হার কমানোর সিদ্ধান্ত নেয়
মার্কিন আর্থিক খাতের নীতি নির্ধারণী সংস্থাটি। বৈঠকে উত্তেজনার কেন্দ্রে ছিল দুটি বিষয়: সুদহার বিষয়ে সিদ্ধান্ত নিতে দুর্বল শ্রম বাজার ও তুলনামূলক উচ্চ মূল্যস্ফীতির মধ্যে কোনটিকে প্রাধান্য দেওয়া হবে তা নিয়ে বিতর্ক হয়। এতে বাজার প্রত্যাশা অনুসারে ফেডের সুদহার কমে এসেছে 3.5 থেকে 3.75% সীমায়। এ নিয়ে চলতি বছর পরপর তৃতীয়বার সুদহার কমল যুক্তরাষ্ট্রে। সাম্প্রতিক মাসগুলোয় যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার বেড়েছে এবং নতুন কর্মসংস্থান কমেছে। এতে চাকরির বাজারে নিম্নমুখী ঝুঁকি বাড়ায় সুদহার কমানোর পক্ষে ছিলেন নীতি নির্ধারকদের একটি অংশ। অন্যদিকে মূল্যস্ফীতি ফেডের লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা উচ্চ স্তরে থাকায় সুদহার অপরিবর্তিত রাখার পক্ষে ছিলেন কেউ কেউ। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা খেলার সংবাদ। ভারতের চেন্নাই ও মাদুরাইতে অনূর্ধ্ব 21 বিশ্বকাপ হকিতে বাংলাদেশ 17তম হয়েছে। এছাড়া অস্ট্রিয়াকে হারিয়ে চ্যালেঞ্জার ট্রফি জিতেছে। আজ শেষ দিনে আরও একটি পুরস্কার পেয়েছেন বাংলাদেশের আমিরুল ইসলাম। রেকর্ড 18 গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম উঠিয়ে $2000 পুরস্কার পেয়েছেন। বুধবার ভারতের চেন্নাইয়ে ফাইনালে জার্মানি টাই ব্রেকারে 2-1 গোলে স্পেনকে হারিয়ে শিরোপা জিতেছে। নির্ধারিত সময় ম্যাচটি 1-1 গোলে ড্র ছিল। পরবর্তীতে টাই ব্রেকে চ্যাম্পিয়ন হয় জার্মানি। স্বাগতিক ভারত আর্জেন্টিনাকে হারিয়ে ব্রোঞ্জ জেতে। বাঙালিয়ানা প্রদর্শের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।